ট্রেন আসছে আর আমি ট্রেনের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। পাপীদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। মৃত্যুর আগে মনে হয় সবার প্রিয়জনদের সাথে কাটানোর সময়গুলো মনে পড়ে যায়। সে যাই হোক না, একজন ভালো মানুষ অথবা পাপী। আমারও তার বিপরীত হলো না। নিশির সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত যেন আমার চোখের সামনে ভেসে উঠছে। বিদায় পৃথিবী। আর যেন কোনো পাপের জন্য রূপার মতো নিষ্পাপ মেয়েদের সতীত্ব না হারাতে হয়। আমি দিলাম লাফ, কিন্তু এ কি, সামনের দিকে না গিয়ে পেছনের দিকে আসলাম কেন? আর আমি ট্রেনের নিচে না পড়ে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই ফ্লোরে পড়ে গেলাম। মনে হলো কেউ একজন পেছন থেকে টান মেরেছে। ওপর দিকে তাকিয়ে দেখি নিশি আমার সামনে দাঁড়িয়ে আছে। নিশির চোখগুলো ফুলে লাল হয়ে আছে, মনে হয় অনেকক্ষণ কান্না করেছে। আমার শার্টের কলার ধরে ওপরে তুলে টানতে টানতে বাড়ি নিয়ে আসলো। আসার সময় নিশি একটা কথা বলে নাই, আমিও বলি নাই, কিন্তু সারা রাস্তা ওর মুখের দিকে তাকিয়েছিলাম। মুখটা একদম রাগে ভরপুর হয়েছিল। রুমের মধ্যে নিয়ে এসে আমাকে খাটের উপর বসিয়ে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছি রিয়া আর নিশ। এসবের মানে কি? রাগীর সাথে কান্না মাথা কণ্ঠে। আমি চুপ করে আছি। নিশি, আমি কিছু বলছি, কথাগুলো কানে যাচ্ছে না? এই চিঠিটার মানে কি? এবারে কেঁদে দিল। আমি উপায় ছিল না নিজের দিকে তাকিয়ে। নিশি শুধু নিজের কথাই চিন্তা করলে। একবার আমার ভেতরে যে বড় হচ্ছে তার কথাটা চিন্তা করলে না। তুমি এতটা স্বার্থপর। আমি তোমার ভেতরটা মানে বুঝলাম না নিশি। মানে আমি মা হতে চলেছি আর তুমি বাবা। নিশির কথা শুনে আমার চোখ দিয়ে এবার পানি বেরিয়ে এসলো। আমি কি বলবো কিছুই মাথায় আসছে না। তারপরও বলল, তুমি জানো না নিশি, আমি কত বড় একটা পাপ করেছি। আমি অনেক বড় পাপী, অপরাধ। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই। আমি চাই না আমার পাপের মাসুল তোমাকে দিতে হোক। তুমি জানো না নিশি, তুমি কিছুই জানো না। কাঁদতে কাঁদতে, নিশি আমি সব জানি। আমি মানে কি জানো তুমি নিশি? তার আগে তুমি কিছু খেয়ে নাও। আজ 2 দিন তুমি না খেয়ে আছো, সাথে আমাকেও না খাইয়ে রেখেছ। আমি মানে তুমি খাও নাও নিশি, তোমাকে ছাড়া কোনোদিন খাইয়েছি আমি? না। কিন্তু তার আগে বলো তুমি কি জানো? নিশি বলতে শুরু করলো। নিশি, তাহলে শোনো, আমি কোনো প্রমোশন পাই না আমার অফিস থেকে। সেই দিন যখন অফিস থেকে বাড়িতে ফিরছিলাম, রাস্তায় রূপা ভাবির সাথে দেখা হলো। আমি রূপা ভাবিকে আগে থেকে চিনতাম তোমার অফিস থেকে, তার সাথে আমার পরিচয়। মেয়েটাকে কেমন কেমন যেন লাগছিল। তাকে যখন আমি জিজ্ঞেস করলাম তার এমন অবস্থা কেন, তিনি যেন কিছুই বলতে রাজি নন। পরে জোরাজুরি করতে রূপা ভাবি আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। তারপর তার দিকে খেয়াল করে বুঝতে পারলাম তার জামা কাপড় ঠিক নেই। তখনই বুঝতে পারলাম তার সাথে কিছু একটা হয়েছে। পরে যখন আরও জোর করলাম তখন তিনি তোমার কথা যা বললেন তা শুনে আমি একদম বলে নিশি কেঁদে উঠলেন। তুমি উনার সাথে এমনটা করতে পারো এটা আমি বিশ্বাসই করি না। বিশ্বাস করো। তারপর রূপা ভাবিকে অবিশ্বাস করে তাকে 2-4টা কথা শুনিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর মনে হলো তুমি যদি সত্যি রূপা ভাবির সাথে এই কাজটা করে থাকো, তাই আমাদের রুমে না ঢুকে জাহানারা আপাদের রুমে কলিং বেল বাজায়। তারপর জাহানারা আপা এসে দরজা খুলে দেয় আর আমি তাদের বাথরুমে গিয়ে আমার জামা কাপড় উলটপালট করে যেমনটা রূপা ভাবি ছিল। আর তাই তোমার নজরে আসার জন্য প্রমোশনের কথা বলি এবং পায়চারারে। জানো, তোমার মুখে যখন ভয়ের ছাপ দেখতে পেলাম তখন আমার কতটা কষ্ট হচ্ছিল। আমি বুঝতে পেরে গেলাম তুমি রূপা ভাবির সাথে ওই নিচু কাজটা করেছ। শত কষ্টের মাঝেও মুখে হাসি ছাপ এনে রেখেছিলাম আমি। তাহলে যে তোমায় কাল দেখলাম ওই হোটেলে কার সাথে যেন বসে আছো নিশি, হা হা হা, ওইটা আমার ছোট ভাই রিফাত ছিল। আমি যখন জানতে পারলাম রূপা ভাবির অনেক টাকার দরকার আর তিনি টাকার জন্য তোমার সাথে এই নোংরা কাজ করতে বাধ্য হয়েছে, তখন আমি কিছু টাকার জন্য রিফাতকে বলি। আর টাকাটা নিয়ে যখন রূপা ভাবির কাছে গেলাম তখন তিনি বললেন তুমি নাকি এসেছিলেন তার কাছে টাকা দেওয়ার জন্য, তার কাছে ক্ষমা চাইবার জন্য। তখন আমার খুব ভালো লেগেছিল জানো তুমি। আর সব থেকে বেশি ভালো লেগেছিল তুমি যখন নামাজ পড়া শুরু করলে। তখন আমি তোমাকে অনেক ভালোবাসি আজিজ। তোমাকে ছাড়া আমিও যে বাঁচতে পারবো না। কান্না করতে করতে নিশি।